আমি আমার ছাত্রদের কাছ থেকে প্রায় একটা অভিযোগ শুনি, স্যার ইংরেজিতে অনেক পড়ি, অনেক ভোকাবুলারি মুখস্থ করেছি, অনেক রুলস মুখস্থ করেছি, তারপর ইংরেজিতে কেন ভালো করতে পারি না? নিজে থেকে কোনো কিছু লিখবো সেই ক্ষমতা নাই, আবার মেমোরাইজেশন করে খুব বেশি দিন ধরে রাখতে পারি না। স্পিকিং এর কথা মাথায় আসে না, কারণ স্পিকিং করতে গেলে সব যেন ব্লাঙ্ক হয়ে যায়। আমি জানি কি বলতে হবে, বাট এগুলো ইংরেজিতে সাজিয়ে বলতে পারি না। আসলেই তো দীর্ঘ 12টা বছর ইংরেজি শেখার পরেও কেন আমাদের এই সমস্যা? চলুন আজকের ভিডিওতে আমরা দেখব কি কি সমস্যার কারণে আসলে আমাদের ইংরেজির দুর্বলতা রয়ে যায় এবং কিভাবে সায়েন্টিফিক্যালি বা কিভাবে সায়েন্টিফিক মেথডের মাধ্যমে আমরা সেই দুর্বলতাকে দূর করে একজন ইংলিশে এক্সপার্ট হতে পারি। Well, let me introduce myself. I'm Enam Sajid, instructor of English language. I have been teaching English for almost 15 years and I have worked as a lecturer in English in 3 different colleges. চলুন দেখি আসলে আমরা যখন ইংরেজি শিখি তখন কি কি ভুল করি। দেখুন প্রথম ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে মেমোরাইজেশন অফ গ্রামার রুলস। আসলে কি গ্রামার রুলস মেমোরাইজ করা ভুল কোনো পথ বা ভুল কোনো কাজ? না, এটা ভুল নয়। তবে আমরা আসলে কিভাবে শিখি বা কিভাবে এই রুলসটা মেমোরাইজ করি সেটাই আমাদের বড় সমস্যা। দেখুন যখন আপনি শিখেছেন তখন কি হয়েছে, কোনো একটা রুলস আমরা প্রথমে লিখি, এরপর একটা সেন্টেন্স লিখি। এই সেন্টেন্সে আমরা তখন বলি এর টেন্স কি হবে, এর সাবজেক্ট কি হবে, এর পার্সন কি হবে। অর্থাৎ আমাদের এই রুলসটা একেবারে সেন্টেন্স বেসড, অর্থাৎ সেন্টেন্সের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেন্টেন্সের বাইরে যেতে পারে না। আমরা কখনো আসলে এই রুলসটা প্র্যাকটিক্যাল লাইফে কোন ক্ষেত্রে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব সেটা আমরা একেবারে ভুলে যাই। সুতরাং রিয়েল লাইফে যখনই আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে যাই তখনই আমাদের ভুল হয়, অ্যাপ্লিকেশনটা সঠিক হয় না। ফলে আমাদের একটা রুলস কেবল ওই একটা সেন্টেন্সের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়। যখন আমরা এটাকে প্র্যাকটিক্যাল লাইফে না নিয়ে আসতে পারবো তখন অ্যাকচুয়ালি এই রুলস শিখে আমাদের কোনো কাজ হয়। সেকেন্ড মিস্টেক উই মেক ইজ মেমোরাইজিং আইসোলেটেড ওয়ার্ড মিনিং। দেখুন মেমোরাইজিং আইসোলেটেড ওয়ার্ড মিনিং বলতে আমি যেটা বোঝাচ্ছি, খেয়াল করুন আপনি যখন কোনো ভোকাবুলারি শিখেন, কোনো ওয়ার্ড মিনিং শিখেন তখন কিভাবে শিখেন? আপনি একটা বই থেকে কোনো একটা বই সিলেক্ট করেন, তারপর সেখান থেকে লিস্ট অফ ওয়ার্ড মিনিং বের করেন যে আমি এগুলো আজকে শিখবো, ওকে শিখেন। এরপরে দেখা যাচ্ছে কি আপনি মিনিং শেখার পরে সর্বোচ্চ যেটা করেন একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স এখান থেকে লেখেন। তারপরে কি হয়, ওই ভোকাবুলারি কাজ আপনার শেষ। দেখুন এটা কমপ্লিট নয়, ইটস অ্যান ইনকমপ্লিট মেথড অফ লার্নিং ভোকাবুলারি। দেখুন ভোকাবুলারি কিভাবে শিখবো এটার উপর একটা দীর্ঘ ভিডিও আসবে এবং আমরা সেখানে দেখার চেষ্টা করব ভোকাবুলারি কিভাবে শিখতে হয় এবং কিভাবে এটা পার্মানেন্টলি মনে রাখতে হয় এবং ভোকাবুলারি আমরা বারবার শেখার পরে কেন ভুলে যাই, এটা আমাদের পরবর্তী ভিডিওতে আসবে। আজকে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের একটা ভুল, যে ভুলটা হলো আইসোলেটেড ওয়ার্ড মিনিং শেখা। সুতরাং আপনি যখন কোনো ওয়ার্ড মিনিং শিখবেন খেয়াল রাখবেন আপনি যেন জাস্ট কোনো একটা বই থেকে পিক করে নিয়ে আসলেন এবং ওয়ার্ড মিনিং শিখে ফেলেন, বাংলা মিনিং জানলেন, এতটুকু না, আরো অনেক কিছু রয়েছে ভোকাবুলারির সাথে রিলেটেড যেগুলো আপনার শেখা প্রয়োজন। থার্ড যে মিস্টেক যেটা আমরা করি সেটা হচ্ছে ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট, নট আ ল্যাঙ্গুয়েজ। দেখুন আপনি আমি সবাই মূলত এই ভুলটা করেছি এবং করি। সেটা হলো আমরা ইংলিশকে সবসময় একটা সাবজেক্ট হিসেবেই অ্যাকসেপ্ট করেছি, কখনো এটাকে ভাষা হিসেবে আমরা গণ্যই করি নাই। তার মানে যখন আপনি ইংলিশ শিখছেন বা এখনো যখন আপনি ইংলিশ শিখতে চাচ্ছেন, আপনার উদ্দেশ্য যদি এটা হয় যে আমি কোনো একটা পরীক্ষাতে পাশ করার জন্য ইংলিশ শিখবো, তাহলে আপনি ইংলিশ আসলে শিখলেন না, আপনি শিখলেন একটা সাবজেক্ট। দেখুন একটা ভাষা শেখার জন্য 4টা স্কিলের প্রয়োজন হয়, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে মাত্র একটা স্কিল নিয়ে কাজ করা হয়। 4টা স্কিল কি কি? লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। বাংলাদেশের এডুকেশন সিস্টেমে কেবলমাত্র রাইটিং স্কিলটা নিয়ে কাজ করা হয়, ফলে আমাদের বাকি যে 3টে স্কিল রয়েছে সেটা আসলে ডেভেলপড হয় না। আমরা সাবজেক্ট হিসেবে তো ইংলিশে ভালো করতে পারি, বাট যখন ইংলিশকে অ্যাজ আ সাবজেক্ট না হয়ে অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ হিসাবে বিবেচনা করা হয় তখনই আমাদের প্রবলেমটা দাঁড়ায়। আমি এমন অনেক ছাত্রকে দেখেছি যারা 92 পেয়েছে বোর্ড এক্সামে, কিন্তু ইংলিশের উচ্চারণ করতে যে প্রত্যেকটা পদে পদে তারা বাধার সম্মুখীন হচ্ছে। সো
আপনি যদি ইংরেজিকে সাবজেক্টের জায়গা থেকে ভাষার জায়গায় না নিয়ে আসতে পারেন, তাহলে আপনি ইংরেজিতে কখনোই দক্ষ হতে পারবেন না। লাস্ট যে মিস্টেক আমরা করি সেটা হচ্ছে ইনকনসিস্টেন্সি। ইনকনসিস্টেন্সি কি জিনিস? আমরা যখন কোনো কিছু শিখতে যাই, তখনই কি করি? একদিন শিখি তো আরো কয়েকদিন খোঁজ নাই। বাঙালি আসলে শুরু করে বাট শেষ করে না। আমাদের এই একটা বড় সমস্যা। আপনি যদি কোনো কাজে কনসিস্টেন্ট না হন, তাহলে কোনো কাজে আপনি সফল হবেন না। সুতরাং ভাষা শিক্ষা বলেন বা অন্য যেকোনো কিছু বলেন, আপনাকে যেকোনো কাজ করতে হলে কনসিস্টেন্ট হতে হবে। এজন্য বলা হয় কনসিস্টেন্সি ইজ দ্য প্রিকন্ডিশন অফ সাকসেস। ইংরেজি শেখার ক্ষেত্রে যদি আপনি এই ভুলগুলো কোনো একটা করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। না হলে আসলে আপনি ইংরেজি কমপ্লিটলি শিখতে পারবেন না। কিন্তু আসলে কিভাবে এই ভুলগুলো সংশোধন করা যায়? চলুন আমরা একটু দেখি বিভিন্ন থিওরি রয়েছে ইংরেজি শেখার যেগুলো খুব ইফেক্টিভ এবং ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়। সেই সায়েন্টিফিক মেথড গুলোর মধ্যে একটা হলো ব্লুমস ট্যাক্সোনমি। ব্লুমস ট্যাক্সোনমি অ্যাকচুয়ালি ইজ আ লার্নিং টুল টু আউটলাইন ইউর লার্নিং পাথ। অর্থাৎ আপনি যখন কোনো কিছু শিখবেন তখন কিভাবে শিখবেন সেটা বর্ণনা করে ব্লুমস ট্যাক্সোনমি। এখানে কোনো একটা জিনিস ইফেক্টিভলি শেখার জন্য ৬টা স্টেপের কথা বলা হয়েছে, যে ৬টা স্টেপের মধ্যে হচ্ছে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। যদি আপনি কোনো কিছু পরিপূর্ণভাবে শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ৬টা স্টেপকে অনুসরণ করতে হবে। ভাষা শেখার ক্ষেত্রে যদি আমরা ৬টি স্টেপকে ফলো করতে পারি, সেটা হবে সবচাইতে বেস্ট ওয়ে। বাট সামটাইমস আমরা এত কমপ্লিকেটেড বিষয়টাকে মাথায় নিতে নাও পারি। আমি ব্লুমস ট্যাক্সোনমিকে সিম্পলিফাই করছি, যেটার আমি নাম দিয়েছি LLM, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিং ম্যাট্রিক্স। আপনি যদি এই ল্যাঙ্গুয়েজ লার্নিং ম্যাট্রিক্সটাকে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার জন্য ইংরেজি শেখা অনেক সহজ হয়ে যাবে। LLM বা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর মেইন থিম হচ্ছে ভাষা শেখা কোনো একটা সরল রেখার মতো নয়। ভাষা শেখাটা সেটা সার্কেল। সেই সার্কেলের মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হলো রিমেম্বারিং, অর্থাৎ ভাষা শেখার প্রথম কাজ করতে হবে সেটা হলো আপনাকে রিমেম্বার করতে হবে। আপনি কোনো ইনফরমেশন যদি রিমেম্বার না করতে পারেন তাহলে আপনার প্রথম স্টেজেই আপনি ব্যর্থ হবেন। আমি এমন অনেক শিক্ষককে দেখেছি যারা মেমোরাইজেশনকে বা রিমেম্বারিংকে ডিসকারেজ করেন। আসলে তারা সঠিক নন, কারণ ভাষা শেখার ক্ষেত্রে আপনাকে মিনিং জানতে হবে, ওয়ার্ড মিনিং মুখস্থ রাখতে হবে। সুতরাং LLM এর প্রথম স্টেপ হলো আপনাকে রিমেম্বার করতে হবে, দ্যাট মিনস আপনাকে মেমোরাইজেশন করতে হবে। সেকেন্ড যে স্টেপ রয়েছে সেটা হলো আন্ডারস্ট্যান্ডিং। সেকেন্ড স্টেপ আপনাকে যে অবশ্যই শুধু আপনি রিমেম্বার করতে পারেন বাট এটার মিনিং আপনি বুঝেন না, এটার আন্ডারস্ট্যান্ড করতে পারেন না, গ্রামার জানেন না বা গ্রামারটা আপনার বুঝে আসে না, তখন কিন্তু আপনার লার্নিংটা ইফেক্টিভ হবে না। সুতরাং আপনার রিমেম্বারিং এর পরে যে স্টেপ আছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। থার্ড সেটা হলো আপনি যখন আন্ডারস্ট্যান্ড করছেন তখন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যদি অ্যাপ্লাই না করে শুধু আন্ডারস্ট্যান্ড পর্যন্ত যান তাহলে কিন্তু ইফেক্টিভ হবে না, অর্থাৎ কমপ্লিট হবে না। এখন অ্যাপ্লাই এর পরে কি কাজ? অ্যাপ্লাই এর পরে আপনি যে সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারছেন কিনা সেটা আপনাকে রিভিউ করতে হবে। চলুন আমরা একটা সিম্পল উদাহরণ দেখি, সেই উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব LLM অ্যাকচুয়ালি ইফেক্টিভ কিনা। LLM কে বোঝানোর জন্য আমি ল্যাঙ্গুয়েজকে কুকিং এর সাথে কম্পেয়ার করছি। দেখুন আপনার কুকিং এর জন্য ফার্স্ট কি প্রয়োজন হবে? ইনগ্রেডিয়েন্টস। ঠিক ল্যাঙ্গুয়েজের জন্য ভোকাবুলারি। আপনার সেকেন্ড যেটা হবে, আপনাকে বুঝতে হবে যে রান্না করার জন্য যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলোর প্রসেসটা কি, সেগুলোকে প্রস্তুত করার প্রসেসটা আপনাকে জানতে হবে। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা আপনাকে গ্রামার জানতে হবে। আপনি যে শব্দই ব্যবহার করেন না কেন সেই শব্দের একটা গ্রামার আছে, আপনাকে গ্রামারটা বুঝতে হবে। থার্ড যেটা রয়েছে LLM এ বলছে অ্যাপ্লাই, অর্থাৎ আপনাকে ইনগ্রেডিয়েন্টস আছে, প্রসেস করছে, এখন আপনাকে সেটা কি করতে হবে? কুক করতে হবে। যদি আপনি কুক না করেন তাহলে আপনার এই দুটো করার কোনো মিনিং নাই। ঠিক এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি করতে হবে? ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনাকে একটা ইউজ ইন কমিউনিকেশন, অর্থাৎ রিয়েল লাইফ সিচুয়েশনে আপনাকে এটাকে ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা রিমেম্বার করলাম, আন্ডারস্ট্যান্ড করলাম, অ্যাপ্লাই করলাম, তাহলে তো আমাদের শেষ, তাই না? না, এখনো কাজ রয়ে গেছে। আপনি বাজার থেকে ইনগ্রেডিয়েন্টস কিনে নিয়ে আসলেন, প্রসেস করলেন, রান্না করলেন, আপনাকে তো খেতে হবে। না খেলে আপনি বুঝবেন কি করে যে আপনার রান্না সঠিক হয়েছে কিনা? বা আপনার যে উদ্দেশ্য আপনি এই বাজারগুলো করলেন সেটা তো ইনকমপ্লিট থেকে গেল। ভাষার ক্ষেত্রে সেটাই হবে রিভিউ বা ফিডব্যাক, আর কুকিং এর ক্ষেত্রে সেটা
ইটিং। অর্থাৎ যখন আপনি একটা রান্না করতে চাচ্ছেন, তখন আপনার ১ম কাজ হবে ingredient কালেক্ট করা। তারপর সেগুলোকে কাটাকাটি করে প্রসেস করা। তারপরে সেটার কাজ হবে আপনাকে কুকিং করা। এরপরে খাওয়া। খাওয়ার পরে যেয়ে যখন আপনার ৪ টা স্টেপ শেষ, তখন আপনি বুঝবেন যে আপনার কুকিং এর ক্ষেত্রে কোথাও লবণ কম হয়েছে কিনা, মরিচ বেশি হলো কিনা, বা কোন জিনিসের ঘাটতি ছিল কিনা, বা কোনটা ত্রুটি হয়েছে কিনা। ঠিক ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে আপনাকে ইনগ্রিডিয়েন্ট হিসেবে ১ম নিতে হবে ভোকাবুলারি, প্রসেস হিসেবে জানতে হবে আপনার গ্রামার, তারপরে আপনার রিয়াল লাইফ সিচুয়েশনটা ইউজ করতে হবে। এই ইউজের পরে আপনাকে আবার রিভিউ করতে হবে যে আপনি কোনো ভুল করলেন কিনা। আপনাকে অন্যদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে। অর্থাৎ এটা একটা সার্কেল। যদি কোনো ভুল হয়ে থাকে আবার আপনি ভুলটাকে মনে রাখবেন, ভুলটাকে সংশোধন করবেন, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, এপ্লাই, রিভিউ। ঠিক এভাবেই চলতে থাকবে। সো যদি আপনি ইংরেজিকে সুন্দরভাবে, কমপ্লিটলি, ইফেক্টিভলি এবং স্থায়ীভাবে শিখতে চান, তবে আপনাকে এলএলএম অবশ্যই ফলো করতে হবে। যদি এলএলএম ফলো না শিখেন, তাহলে হবে কি ইনকমপ্লিট থেকে যাবে। যেমন আমাদের হয়, রিমেম্বার করি আমরা বাট আন্ডারস্ট্যান্ড করতে পারি না। আমি আন্ডারস্ট্যান্ড করি বাট এপ্লাই করি না। যদিও এপ্লাই করি সেটা রিভিউ করি না। সুতরাং আপনি যদি ভাষাকে সুন্দরভাবে শিখতে চান এবং স্থায়ীভাবে শিখতে চান, তবে আপনাকে অবশ্যই এলএলএম ফলো করতে হবে। আপনাকে কিছু জিনিস মনে রাখতে হবে, সেটার ব্যবহার বুঝতে হবে, সেটাকে ব্যবহার করতে হবে এবং এই ব্যবহারটা সঠিক হলো কিনা সেটা রিভিউ করতে হবে। তারপরেই যে আপনি সঠিকভাবে সুন্দরভাবে শিখতে পারবেন। যদি আপনি এর কোনো একটাকে বাদ দেন, তাহলে দেখবেন যে আপনার ল্যাঙ্গুয়েজ লার্নিংটা ইনকমপ্লিট থেকে যাবে। তাহলে আজকে থেকে শুরু করেন আপনি কিভাবে শিখেন এবং কিভাবে শেখা উচিত, এই পার্থক্যটা বের করার চেষ্টা করেন। আমরা পরবর্তীতে দেখব যে আসলে কিভাবে আরো আমাদের যে ইনফরমেশন গুলো আমরা রিমেম্বার করি বা স্টোর করি, সেগুলোকে আমরা আরো পার্মানেন্ট করতে পারি। সুতরাং আগামী ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা মেমোরাইজেশনকে পার্মানেন্ট করতে পারি। দেখার জন্য অনুরোধ রইল।